স্যার, শুরুতেই জেনে নিতে চাই আপনার শৈশব কেমন ছিল? আসলে আমি তো গ্রামের ছেলে, একবারে গ্রামের মানুষ হয়েছি। মনে মনে একটা স্বপ্ন দেখতাম যে আমি জিডি পাইলট হব। পচনশীল বা জৈব উপকরণ ভিত্তিক পলিমার থেকে আসলে স্যার প্লাস্টিকের বিকল্প হয়ে উঠতে পারবে বাংলাদেশে স্যার? একটা পলিথিন ব্যাগের যে খরচ, তার 2.5 গুণ বেশি খরচ হয় পলিল্যাকটিক অ্যাসিড দিয়ে একটা পলিথিনের মতো একটা ব্যাগ তৈরি। তো স্যার, আমার কাছে মোটামুটি হায়ার স্টাডিজের জন্য ভালো সময় আছে। তো স্যার, আপনি কিভাবে একজন হাই স্কুল স্টুডেন্টকে প্রিপেয়ার হতে বলতেন? এসএসসির আগ পর্যন্ত ডিস্টিংগুইশ না করে সব সাবজেক্ট গুলাতেই মনোযোগ দিয়ে। শিল্প কারখানায় যে বজ্র পানিতে থাকা সীসা ও ক্যাডমিয়ামের মতো বিষাক্ত ধাতু দূর করতে আপনার গবেষণার বাস্তব প্রয়োগ কতটা সম্ভব? আমরা যেটা কস্টিং দেখার চেষ্টা করি সবসময়, এক্সিস্টিং জিনিসগুলো তারা ব্যবহার করতেছে সেইগুলোর তুলনায় আমাদের যে ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করা হবে এগুলোর কস্টিং এর জন্য কিছুটা কম নাই। আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি বিজ্ঞানী অর্গ আয়োজিত আজকের এই বিশেষ সাক্ষাৎকার পর্বে। আমি তাসনিউর রায়হান, পড়াশোনা করছি শেরপুর গোবিন্দ কুমার পাইলট উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীতে। বিজ্ঞানী অর্গ বাংলাদেশের একটি অগ্রণী বাংলাভাষী সায়েন্স কমিউনিকেশন প্ল্যাটফর্ম, যা 2006 সাল থেকে দেশে বিদেশে ছড়িয়ে থাকা বাংলাভাষী বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবকদের গল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে আসছে। প্ল্যাটফর্মটি অন্যতম প্রধান আয়োজন বিজ্ঞানী সাক্ষাৎকার সিরিজ, যেখানে বিভিন্ন ক্ষেত্রের বিজ্ঞান ও গবেষকদের সাথে সরাসরি ও আন্তরিক আলাপচারিতার মাধ্যমে তাদের গবেষণার ইন্সপিরেশন, স্ট্রাগল এবং সাকসেসের কথা তুলে ধরা হয়। এই সিরিজের লক্ষ্য কেবল তথ্য পরিবেশন নয়, এবং বাংলাদেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞানমুখী করা, দেশের গবেষণার প্রতি আস্থা ও আগ্রহ তৈরি করা। এই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলছি এমন একজন বিজ্ঞানীর সাথে, যিনি বাংলাদেশের গ্রাম থেকে জাপানের গবেষণাগার পর্যন্ত যাত্রা করে আবার ফিরে এসেছেন বাংলাদেশের মাটির টানে দেশের জন্য কাজ করার সংকল্প নিয়ে। জ্ঞান, গবেষণা এবং মানব কল্যাণের যে নিরবিচ্ছিন্ন যাত্রা, বিজ্ঞান সেই যাত্রারই এক শক্তিশালী মাধ্যম। আর এই পথকে আলোকিত করে রাখেন সেই সব মানুষ যারা নিঃশব্দে গবেষণা করে যান এবং সমাজের বাস্তব সমস্যার সমাধান খুঁজে বের করেন। আজকের আমাদের বিশেষ অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আমরাও ভালো আছি। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সংক্ষেপে স্যারের সম্পর্কে কিছু বলে রাখি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত, যে পদে তিনি 2016 সাল থেকে অধিষ্ঠিত। তার গবেষণার মূল ক্ষেত্র হলো পরিবেশ বান্ধব বায়োডিগ্রেডেবল পলিমার, সেলুলোজ এবং জেরোসেন ভিত্তিক যৌগ এবং পানি থেকে ক্রোমিয়াম, সীসা এবং ক্যাডমিয়ামের মতো বিষাক্ত ভারী ধাতু অপসারণের প্রযুক্তি, যা বাংলাদেশের পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য সরাসরি প্রাসঙ্গিক। তিনি জাপানের টয়োহাসি ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে পলিমার রসায়নে ডক্টর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকীতে একাধিক গবেষণা প্রকাশ, প্রভোস্ট, হাউস টিউটর, সহকারী ডক্টর এবং 3 দশকের বেশি শিক্ষকতার অভিজ্ঞতায় তিনি বাংলাদেশের রসায়ন বিজ্ঞানের একজন পরিশ্রমী এবং নির্ভরযোগ্য প্রতিনিধি। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। স্যার, শুরুতেই জেনে নিতে চাই আপনার শৈশব কেমন ছিল। স্যার, শৈশবের এমন কি বিষয় ছিল যা আপনাকে বিজ্ঞানের দিকে এভাবে ধাবিত করেছে? ধন্যবাদ। আসলে আমি তো গ্রামের ছেলে, একবারে গ্রামের মানুষ হয়েছি। শৈশব আমার খুব আনন্দে কেটেছে। আমরা সেই সময় প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, একবারে কাঁচা রাস্তার গ্রাম যাকে বলে, আমাদের জেলা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। আমাদের শিক্ষার সাথে শৈশবটা খুবই আনন্দের সাথে কেটেছে। তবে প্রাইমারি স্কুল বা হাই স্কুলের শুরুতে রসায়ন সম্পর্কে আমাদের জানার সুযোগ হয়নি। যখন একটু উঁচু ক্লাসে উঠছি, যেমন 8ম শ্রেণীতে 9ম শ্রেণীতে, তখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবগুলোর পরই আমার সমান আকর্ষণ ছিল। আর সেই সময় আমাদের এক বড় ভাই ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, উনি কেমিস্ট্রিতে অধ্যয়ন করতেন। এখন বর্তমান চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যাপক মাহবুবুর রহমান ভাই। আমি 9 এবং 10-এ মোটামুটি ভালো মার্কস পেয়েছি রসায়ন, বায়োলজি, ম্যাথে। আমার কেন যেন টান ছিল ম্যাথ এবং ফিজিক্সের প্রতি। আর মনে মনে একটা স্বপ্ন দেখতাম যে আমি জিডি পাইলট হব, যুদ্ধ বিমান চালাবো। তো এটা ইন্টারমিডিয়েটে আসার পর সবাই আমাকে বলতো যে রসায়ন খুব কঠিন সাবজেক্ট। এই কঠিন সাবজেক্ট বলাতেই আমি রসায়নের পিছিয়ে পড়ছিলাম ইন্টারমিডিয়েটের লাইফে।
আমার যশোর ক্যান্টনমেন্ট কলেজে আমি ইন্টারমিডিয়েট মানে পড়াশোনা করেছি। ওইখানে আমার রসায়নের স্যার ছিল প্রাণতোষ সাহা স্যার। তো বলতো বুঝবি রে ফেলি, বুঝবি দিন গেলি। তো তারপরেও কেন যেন মানে রসায়ন পড়তেই ভয় লাগতো, বিশেষ করে অর্গানিকের রিয়াকশন মেকানিজম, এগুলো আমার কাছে খুব কঠিন মনে হতো। আমি সর্বোচ্চ মার্ক ইন্টারমিডিয়েটে পেয়েছি ম্যাথ এবং ফিজিক্সে, এবং সর্বনিম্ন মার্ক পেয়েছি মানে রসায়নে। তো এরপরে ভর্তি পরীক্ষার আগ দিয়ে দুর্বলতা আছে রসায়নে। তখন ওই বড় ভাই উনি আমাকে ক্লাস 8, 9, 10 ওই সময়ের দিকে মানে গ্রামে আসলে পড়াতেন। তো আমার পাশের গ্রামে বাসা। তো উনি বললো যে তোরা সব, তার ছোট ভাইও আমার ফ্রেন্ড ছিল, আমরা 3-4 জন আমাদের গ্রামে যারা ভালো ছাত্র ছিলাম, তারা হলো ওই ভাইয়ের কাছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি গিয়ে আমরা মাস 3 থাকি। তো সেই সময় উনি আমাকে রসায়নের হাতে খড়ি সেখান থেকেই হয়েছে, মানে ইন্টারমিডিয়েট পাশ করার পরে। এরপরে আমি বেসিকটা শিখি, যেখানে ভর্তি পরীক্ষা দিয়েছি সেখানে রসায়নে আমার চান্স হয়েছে। আলহামদুলিল্লাহ, সেখান থেকে আমার রসায়নের প্রতি একটা টান তৈরি হয়। এবং তার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি ইকোনমিক্সে 1 বছর পড়ছিলাম। এই আমার কেন যেন সায়েন্সের প্রতি তো টান ছোটবেলা থেকেই ছিল, আর এই রসায়নের প্রতি আগ্রহ, টান, বুঝা, এটা আমার ইন্টারমিডিয়েট পাশের পর সেই বড় ভাইয়ের হাত ধরেই শুরু হয়েছিল। আমি সেই বড় ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। উনি এখন রসায়ন বিভাগ চুয়াডাঙ্গা সরকারি কলেজে শিক্ষকতা করছেন। আর এই এই তো আমার মানে রসায়নের প্রতি আগ্রহ হওয়ার সময়টা অনেক দেরিতে হয়েছে আর কি। স্যার হয়তো দেখলে খুবই খুশি হবেন, হয়তো স্যার কোনো এক প্রান্ত থেকে আমাদের সাক্ষাৎকার দেখবেন। তো স্যার আপনি তাহলে শহরে মুভ করলেন কখন? আমি এসএসসি পাশ করার পরে, গ্রামের স্কুল থেকে এসএসসি পাশ করার পরে ইন্টারমিডিয়েট পড়ার জন্য আমার বন্ধুরা সেই সময় চুয়াডাঙ্গার মানে একবারে ওই প্রান্ত থেকে সবাই কুষ্টিয়া সরকারি কলেজে পড়তে আসতেন। আমি লাকিলি সেই সময় মানে যশোর ক্যান্টনমেন্ট কলেজে মুভ করি। আরো ভালো কলেজ হবে, পড়াশোনা ভালো হবে, সেই আশায় আর কি। হ্যাঁ, আসলে অনেকেই গ্রাম থেকে এসব দেখে হতাশ হয়ে যায়, কিন্তু আসলে গ্রাম থেকেও যে উঠে আসা যায়, গ্রাম থেকেও যে ভালো কিছু করা যায়, এটা আসলে আপনি প্রমাণ। স্যার আমি নেক্সট কোশ্চেন আসতে চাই। স্যার আপনি পলিমার রসায়ন এবং পরিবেশ বান্ধব উপকরণ নিয়ে গবেষণা করছেন। স্যার এই বিশেষ ক্ষেত্রটি বেছে নেওয়ার পেছনে আপনার কারণ কি? আর স্যার বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই গবেষণার প্রয়োজনীয়তা আপনি কিভাবে দেখেন? এটা হলো যে ফলিত রসায়ন ও কেমিক্যাল কৌশল বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে, এটা তখন ছিল নাম ফলিত রসায়ন ও কেমিক্যাল, মানে কেমিক্যাল টেকনোলজি ছিল তখন। তো আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র শিক্ষকগণ যখন ক্লাস নিতেন, মানে ফার্স্ট ইয়ারে অতটা বুঝে উঠতে পারেনি যে আমি কি গবেষণা করব, আমি কি বেসরকারি চাকরি করব, আমি কি দেশের বাইরে যাব, এইগুলো আস্তে আস্তে বুঝতে আমার হয়তো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার লাগছে। আমাদের বিভাগের শিক্ষকগণ, বিশেষ করে প্রফেসর ডক্টর এম মনিরুজ্জামান, প্রফেসর শামসুল আলম স্যার, ওনারা তখন রিসেন্টলি জাপান থেকে পিএইচডি করে আসে, আমরা তখন থার্ড ফোর্থ ইয়ারে। তো তখন হলো স্যাররা আমাদেরকে রিসার্চ সম্পর্কে ধারণা দেয়, বিদেশের পড়াশোনা সম্পর্কে ধারণা দেয়, আর্টিকেল কিভাবে পড়তে হবে, কিভাবে সেখান থেকে রিসার্চ ফাইন্ডিং মানে মেথোডোলজি বের করতে হবে, এগুলো সম্পর্কে ধারণা দেয়। তখন কিছুটা স্টাডি করার পরে পলিমার সায়েন্সের পরে একটা আলাদা ইন্টারেস্ট গ্রো করে আমার। এই পলিমার সায়েন্স পড়তে পড়তেই বায়োডিগ্রেডেবল পলিমারের উপরে আমার আগ্রহ জন্মায়, এবং আমি সেই সময় মাস্টার্সে প্রফেসর ডক্টর মনিরুজ্জামান স্যারের কাছে মানে রিসার্চ করার জন্য আগ্রহ প্রকাশ করি। এবং স্যার জাপান থেকে পিএইচডি করছিলেন, উনিও পলিমার সিনথেসিসের পরে পিএইচডি করছিলেন। তো বাংলাদেশের আমাদের নতুন বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ, আমাদের ফ্যাসিলিটিস খুব কম ছিল। আমরা কিছুটা বিসিএস এর ঢাকার সাথে কোলাবোরেশন করে রিসার্চ শুরু করি। তবে এখন আমার মনে হয় যে সেই রিসার্চ মানসম্মত ছিল না। তারপরেও আমাদের সেই হাতে খড়ি সেখান থেকে বিভাগ থেকে আমরা আস্তে আস্তে শিখার চেষ্টা করি, যেখান থেকে পারি শিখি। এরপরে মনিরুজ্জামান স্যার, শামসুল আলম স্যার, ওনাদের পরামর্শে আগ্রহে জাপানে লিখতে শুরু করি, এবং সেই সময় আমি আরো আর্টিকেল পড়ি, জাপানিজ প্রফেসরদের প্রোফাইল পড়ি, এবং বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ শুরু করি। সেটা হলো 2001 সালের দিকে আমি প্রথম ডিপার্টমেন্টে মনে হয় কম্পিউটার কিনি, প্রিন্টার সহ। তো
মানে স্যারদের কাছ থেকে বই নিয়ে, সেই সময় ইমেইলের যুগ ছিল না, তখন ইমেইল এতটা প্রচলিত হয়নি, আমরাও ইউজ করতাম না। আমরা ওই বই ছিল, জাপানের সব বিশ্ববিদ্যালয়ের ঠিকানা সম্বলিত বই ছিল, অস্ট্রেলিয়ার ঠিকানা সম্বলিত বই ছিল। সেই ঠিকানাগুলো থেকে বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে আমরা সেই বিশ্ববিদ্যালয়কে চিঠি লিখতাম প্রিন্ট করে, যে আমি আপনার বিশ্ববিদ্যালয়ে মানে হায়ার স্টাডিজ করতে আসতে চাই। তখন সেই বিশ্ববিদ্যালয় থেকে ওই বিশ্ববিদ্যালয়ের টিচারদের ঠিকানা সম্বলিত বই আমার কাছে আসতো। তো সেখানে ওই প্রফেসরদের প্রোফাইল দেখে 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 আমরা সেই মানে চিঠিগুলা প্রিন্ট করে আমি পাঠাইতাম সেই সময় 2001 সালে। তখনও মাস্টার্স পাশ করিনি, কেবল ফোর্থ ইয়ার শেষ হয়েছে। তো সেই সময় একবার জাপানের এক প্রফেসর আমাকে মানে তার ল্যাবে নিতে আগ্রহী হন এবং জাহাঙ্গীরনগর মানে এখন এক বিশ্ববিদ্যালয় টিচারকে আমাকে খোঁজ খবর নিতে বলেন। উনি আমার মনিরুজ্জামান স্যারকে ফোন দেন, যেহেতু রেফারেন্স হিসেবে স্যারের নাম ছিল। উনি সরাসরি আমার সাথে কথা বলার জন্য আমাদের বিভাগে ওনাকে ইনভাইট করা হয় একটা পরীক্ষা কমিটিতে। উনি আমার সাক্ষাৎকার নেন। তবে আমাদের ঘাটতি মানে দেখে উনি পরামর্শ দেন, তুমি মাস্টার্স শেষ করো, তারপরে জাপানে গেলেই মানে ভালো হয়। আবারও অপেক্ষার পালা বাড়ে। আমি তখন থেকে আস্তে আস্তে মানে বায়োডিগ্রেডেবল পলিমারের প্রতি আগ্রহী হয়ে উঠি। মাস্টার্সে রিসার্চ করি ন্যাচারাল পলিমার কম্পোজিট, মানে সিনথেটিক ম্যাট্রিক্স আর ন্যাচারাল পলিমার, মানে পার্টলি বায়োডিগ্রেডেবল কম্পোজিট তৈরি করি। বিসিএসআর এর সাথে কাজ করা শুরু করি। তখনের আর্টিকেল গুলা মানসম্মত ছিল না, পাবলিশড হয়তো আমাদের বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আর ভালোগুলা সর্বোচ্চ হয়েছে ইন্ডিয়ান কিছু মানে জার্নালে, যেগুলার ইম্প্যাক্ট ফ্যাক্টর ছিল 0.5 এর কাছাকাছি। তাইওয়ানের একটা জার্নালে পাবলিশড হয়। জাপান যাওয়ার আগ পর্যন্ত আমার হলো 11টা আর্টিকেল পাবলিশড হয়, দেশে হলো 6টা, আর বাইরে মানে ইন্ডিয়া, তাইওয়ান এগুলা দিয়ে, হংকং এগুলা দিয়ে হলো 6টা, 5টা, মোট 11টা। তো এইভাবেই আস্তে আস্তে আর্টিকেল পড়তে পড়তে দেশের পরিস্থিতি, বিদেশের পরিস্থিতি, পরিবেশ এইগুলো সম্পর্কে ধারণা জন্মায় এবং আমি বায়োডিগ্রেডেবল পলিমারের প্রতি আকৃষ্ট হই যে এটা আমাদের দেশের জন্য, বিশ্বের জন্য ভালো রিসার্চ হবে, ইম্প্যাক্টফুল রিসার্চ হবে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আসলে স্যার খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করলেন জার্নিটা। স্যার, আপনার গবেষণায় আমরা নেক্সট একটা জিনিস দেখতে পাই, বায়োপলিমার বেসড অ্যাবজর্বেন্ট, গ্রিন কম্পোজিটস এন্ড সাস্টেইনেবল ম্যাটেরিয়ালস ফর ওয়াটার ট্রিটমেন্ট। স্যার, এসব উন্নয়নের কাজ আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। তো স্যার, টেকসই ও জৈব পচনশীল উপকরণকে গবেষণার কেন্দ্রে আনার ধারণা আপনার কিভাবে জানেন? আর স্যার, প্লাস একটা প্রাসঙ্গিক প্রশ্ন, প্রাকৃতিক উৎস থেকে উপাদান দিয়ে কার্যকর ম্যাটেরিয়ালস তৈরির প্রথম সাফল্যের অভিজ্ঞতাটা আপনার কেমন ছিল? আর স্যার, আপনি পরবর্তী গবেষণার দিক নির্ধারণে এটা কি কোনো ইম্প্যাক্ট রাখে? হ্যাঁ, ওই এইসব ক্ষেত্রে বেছে নেওয়ার পেছনে বললাম তো যে আমার মানে বৈজ্ঞানিক সম্ভাবনা এবং বাংলাদেশের সামাজিক প্রয়োজন, বিশ্বের সামাজিক প্রয়োজন। একদিকে পলিমার ও কার্যকরী উপকরণ নিয়ে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশের সুযোগ ছিল সীমিত। পলিমার সিনথেসিস, আমি জাপানে যখন পিএইচডি করছি, আমি বায়োডিগ্রেডেবল পলিমার, বিশেষ করে তার বড় একটা অংশ জুড়ে আছে হলো পলিল্যাকটিক অ্যাসিড। এই পলিল্যাকটিক অ্যাসিডের সিনথেসিস স্ট্রাকচারাল ডিজাইন করেছি। সেখানে যে পরিমাণ আমি ফ্যাসিলিটিস পেয়েছি, বাংলাদেশে ফিরে আসার পরে সেই পরিমাণ ফ্যাসিলিটিস না থাকায়, এবং আমি দেখি যে বাংলাদেশে মানে পরিবেশ রসায়নের গুরুত্বটাই বেশি। এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এখানে হলো যে পলিউশনটা সেভাবে ছড়িয়ে পড়ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে। আমি কিছুদিন আগেও যে ট্যানারির আশেপাশে প্রচুর পরিমাণে ক্রোমিয়াম পাওয়া যায়, লেড ইন্ডাস্ট্রির আশেপাশে, মানে ব্যাটারি ইন্ডাস্ট্রি আর কি, ব্যাটারি ইন্ডাস্ট্রির আশেপাশের ইয়েগুলাতে প্রচুর পরিমাণে মানে ওই যে লেড যুক্ত বা ভারী ধাতুর উপস্থিতি মানে দেখা যায়। এরপরে আমাদেরই ছোট ভাই, ও কিছু মোটা মনিটরিং এর কাজ করে, আমিনুর রহমান, খুলনা থেকে। তো ও বিভিন্ন মানে মনিটরিং এর মাধ্যমে যেগুলো আমাকে গবেষণার ফলাফল জানাইছে যে গ্রামেও মানে স্কুলের আশেপাশের পানি নিয়েও সেখানেও ভারী ধাতুর উপস্থিতি, এবং হলো মানে নলকূপের পানিতে স্কুলের পাশে ভারী ধাতুর উপস্থিতি এবং কলিফর্ম ব্যাকটেরিয়াও পাওয়া যায়। তো এইসব দিক বিবেচনা করে, আর আমি তখন মানে জাপান থেকে ফিরে আসার পরে
ওই বায়োডিগ্রেডেবল পলিমার কম্পোজিট নিয়েই কাজ করতাম। পলিল্যাকটিক অ্যাসিডের সাথে মডিফাই করে ফাইবারের মানে কম্পোজিট তৈরি করতাম। তো এইগুলার ক্ষেত্র বা মানে বাংলাদেশের তুলনায় বাইরে বেশি। ফার্স্ট ওয়ার্ল্ড গুলাতে মানে পলিল্যাকটিক অ্যাসিডের আমি দেখছি যে তারা মানে র্যাপিং হিসাবে ব্যবহার করে, তারা ওষুধ ইন্ডাস্ট্রির প্যাকেজিং এ ব্যবহার করে, তারপরে হলো বায়োমেডিক্যাল অ্যাপ্লিকেশন হিসাবে যে হাড় ভেঙে গেলে জোড়া লাগানোর কাজে ব্যবহার করে। তো বাংলাদেশে তেমন পলিল্যাকটিক অ্যাসিডের কাজ নাই, বিকজ এটা মানে তৈরি করতে অনেক খরচ বেশি। যেমন পলিথিনের তুলনায় সেই সময় আমি স্টাডি করছিলাম যে 2.5 গুণ দাম বেশি পড়ে, তাহলে কমার্শিয়ালি ভাইবল হয় না বাংলাদেশের জন্য। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে মানে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট দরকার বাংলাদেশের জন্য। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলতে যে আমরা সাস্টেইনেবল ম্যাটেরিয়াল যদি তৈরি করতে পারি, যে ম্যাটেরিয়াল মানে সোর্স হবে নেচার থেকে আসবে, আমরা সেটাকে কেমিক্যাল দিয়ে কিছুটা মডিফাই করে ভালোভাবে ব্যবহার করতে পারবো। তো এই সূত্র ধরেই বায়োডিগ্রেডেবল কম্পোজিট অ্যাডসর্বেন্টে আমার ঢোকা। বায়োডিগ্রেডেবল কম্পোজিট অ্যাডসর্বেন্টের কাজ শুরু করি আমি 2016 সাল থেকে। এরপরে আস্তে 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 আমার এই কাজগুলো আগাই। আমি অনেকগুলা প্রথমের দিকে একটু মানে কমপ্লেক্স হয় যে আমার ফিল্ডের সাথে বায়োডিগ্রেডেবল পলিমার এন্ড কম্পোজিটের সাথে পরিবেশ রসায়নের সম্পর্ক তৈরি করা। পরিবেশ রসায়নের সম্পর্ক আগের থেকেই ছিল যে বায়োডিগ্রেডেবল হলেই সেটা পরিবেশ বান্ধব হয়, কিন্তু এখন যে মানে হেভি মেটাল রিমুভ, ওয়াটার পিউরিফিকেশন, এই বিষয়গুলা রিলেট করতে মানে কোরিলেট করতে হচ্ছে আমার বায়োডিগ্রেডেবল পলিমারের সাথে। তো সেখানে বায়োডিগ্রেডেবল পলিমার থেকে আমাকে বায়োডিগ্রেডেবল কম্পোজিট অ্যাডসর্বেন্ট তৈরিতে মনোনিবেশ করি এবং বেশ সাফল্য পাই 18 সাল, 19 সাল, 20 সালের দিক থেকে। এই তো মানে গবেষণার প্রয়োজনীয়তা এবং আমি কিভাবে শুরু করলাম সেটার ঘটনা আর কি। অসংখ্য ধন্যবাদ স্যার এভাবে এক্সপ্লেন করার জন্য। আমি হাসনা বানু মোমো আপুকে কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম স্যার, আমি হাসনা বানু মুমু। আমি আমার অনার্স এবং মাস্টার্স শেষ করেছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে। আমার বিভাগ ছিল পলিটিক্স অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং আজকের প্রোগ্রামের আমি সহকারী উপস্থাপক হিসেবে আছি। স্যার, পুরো কথাগুলো আপনার আমি খুব মনোযোগ সহকারে শুনলাম। স্যার, আমার কিছু প্রশ্ন আছে, সেগুলো স্যার, শিল্প কারখানায় যে বজ্র পানিতে থাকা সীসা ও ক্যাডমিয়ামের মতো বিষাক্ত ধাতু দূর করতে আপনার গবেষণার বাস্তব প্রয়োগ কতটা সম্ভব বলে আপনি মনে করেন? অবশ্যই বাস্তব প্রয়োগ সম্ভব। আমরা যদিও মানে অ্যানালাইসিসটা করি হলো যে কখনো হলো সরাসরি ওই পানিটা মানে একবারে ইন্ডাস্ট্রিয়াল ইফ্লুয়েন্ট নিয়ে মানে কাজ করি, কখনো মানে আলাদা স্টাডির জন্য আমরা হলো মানে বানাইনি, অ্যাকোয়াস সলিউশন বানাইনি, লেডের সলিউশন, ক্রোমিয়ামের সলিউশন বানাই নিয়ে রিমুভ করি। তো আমাদের ফান্ড হলো কিছুটা সীমিত। আমি ইউনিভার্সিটি থেকে 1 বছর পর পর মানে কিছুটা টাকা পাই রিসার্চের জন্য, আর হলো মিনিস্ট্রি অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে মানে প্রত্যেক বছরই প্রায় কিছু টাকা পাই। এই টাকা দিয়ে রিসার্চ, মানসম্মত রিসার্চ করার চেষ্টা করি আমার স্টুডেন্টদের টাকা দিয়ে, মানে স্টুডেন্টদের স্কলারশিপের টাকা যেটা তারাও ফান্ড পায়। তো আমরা বড় ধরনের ফান্ডের জন্য অ্যাপ্লিকেশন করছি হিট প্রজেক্টের। সেখানে আমি মানে একবারে পাইলট প্রজেক্ট মানে প্ল্যান্ট মানে ওইভাবে তৈরি করার চেষ্টা করছি যাতে এগুলা বাস্তবে এগুলো আমরা ব্যবহার করতে পারি, এই অ্যাডসর্বেন্ট গুলা। আর আমরা যেটা মানে কস্টিং দেখার চেষ্টা করি সবসময় যে এক্সিস্টিং যে জিনিসগুলো তারা ব্যবহার করতেছে সেইগুলোর তুলনায় আমাদের যে ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করা হবে এগুলোর কস্টিং এর জন্য কিছুটা কম হয়। কারণ কমার্শিয়ালি যে কোনো কিছু ব্যবহার করতে গেলেই তারা কস্টিংটা আগে দেখবে, আমার কোনটা কিনলে লাভ হবে, কোনটাই বেশি রিমুভ হবে। তারা পরিবেশ নিয়ে অত বেশি চিন্তা করে না। তো এই সব কিছু মিলাইয়েই এগুলোর বাস্তব প্রয়োগ সম্ভব। আমরা আস্তে আস্তে বাংলাদেশ তো মানে 13 সালে যে জায়গায় রিসার্চ ছিল এখন 26 সালে এসে তার থেকে অনেক উন্নত হয়েছে। আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় থেকেই আমরা Q1 জার্নালে আগে তো পাবলিশ করার স্বপ্ন দেখতে পারতাম না, এখন অনেকেই পাবলিশ করছেন। আমারও বছরে 3-4টে Q1 জার্নালে এবং সাথে আরো কিছু আর্টিকেল মানে 7-8টা করে আমরা পাবলিশ করতে পারছি। আমাদের ক্যাপাবিলিটি বাড়ছে, রিসার্চের ক্যাপাবিলিটি বাড়ছে, আর ইন্ডাস্ট্রি গুলা যদি আমাদের একটু হেল্প করে, তাদের ফ্যাসিলিটিস ব্যবহার করে এই ম্যাটেরিয়াল গুলো ব্যবহার, আসলে বাংলাদেশের এখনো ইন্ডাস্ট্রির সাথে ইউনিভার্সিটি গুলা সেই রিলেশন গড়ে ওঠেনি।
তারপরেও আমি বলবো যে আমাদের রিসার্চের অ্যাপ্লিকেশন ইন্ডাস্ট্রি বেসড হওয়াই উচিত। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, এগুলো কি ছোট মাঝারি কারখানাগুলোতে সহজে এগুলো ব্যবহার করতে পারবে আমাদের দেশে যে ছোট বা মাঝারি কারখানাগুলো আছে? এখন ছোট বা মাঝারি বলে মানে কারখানার বিষয় না, বিষয় হলো যে কোন কারখানায় কি ধরনের পোলুটেন্ট তৈরি হচ্ছে। যদি বললাম যে আমি দুইটা হালকা স্টাডি করা আছে, একটা হলো যে যেখানে ব্যাটারি ইন্ডাস্ট্রি আছে তার আশেপাশে সেই জায়গাগুলোতে এক ধরনের পোলুটেন্ট, আর যেখানে ট্যানারি আছে সেখানে এক ধরনের পোলুটেন্ট, যেখানে ডাইং ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেই জায়গায় এক ধরনের পোলুটেন্ট। তো ইন্ডাস্ট্রির সাইজের উপরে নির্ভর করে তাদের কতটুকু ইফ্লুয়েন্ট তৈরি হচ্ছে, তারপরে নির্ভর করবে যে সে কতটুকু মানে বড় করে এই ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করবে। আমাদের এই ম্যাটেরিয়াল গুলা সব ধরনের প্ল্যান্টেই ব্যবহার বেশি লাগবে, বড় প্ল্যান্ট হলে, আর ছোট প্ল্যান্ট হলে সেই জায়গাগুলোতে কম লাগবে। আমরা শুধু ল্যাবরেটরি গ্রেডেই আপাতত আমি মানে ব্যবহার করেছি, এখন পর্যন্ত কোনো পাইলট প্ল্যান্টে মানে পাইলট প্রজেক্টে আমরা এগুলো অ্যাপ্লিকেশন করি নাই। জি স্যার, ধন্যবাদ। স্যার, আপনি বললেন যে জাপান যাওয়ার আগ পর্যন্তই আপনার 11টা আর্টিকেল পাবলিশড হয়ে গিয়েছিল, এবং সবচেয়ে শুনে ভালো লাগছে যে আমাদের ইউনিভার্সিটিও Q1 জার্নালে তাদের পেপার পাবলিশড হচ্ছে। তা স্যার, আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশ তরুণ গবেষকদের জন্য স্বপ্ন, আবার ভয়ও আছে। তো এই বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আমাদের মতো তরুণ যারা গবেষক আছে? আমি নিজেও তো ডিফিকাল্টি ফিল করেছি। জাপানে আমার প্রফেসর যখন মানে করসপন্ডিং অথর হিসেবে যেসব আর্টিকেল সাবমিট করতো, আমার মানে 3টা আর্টিকেলই সেই সময় রিজেক্ট হয়নি, প্রথমেই মানে হয়েছে, আন্ডার রিভিউতে গেছে। বাংলাদেশে আসার পর আমি যখন কাজ শুরু করি, প্রথম দিকে তো কাজেই সমস্যা ছিল, মানে এই ম্যাটেরিয়াল নাই, ওই ম্যাটেরিয়াল নাই, এই ইনস্ট্রুমেন্ট নাই, ওই ইনস্ট্রুমেন্ট নাই। যে কাজ জাপানে আমি 3 মাসে সম্পন্ন করতে পারি, সেই কাজ এখানে আমার সম্পন্ন করতে 1 বছর লাগছে। তারপরেও লিখলাম সুন্দর করে, কষ্ট করে, কিন্তু ভালো জার্নালে দিলেই ওরা রিজেক্ট করে প্রথম দিকে। এরকম হয়েছে 16 সাল থেকে 18 সাল পর্যন্ত। তো আস্তে আস্তে রিজেক্ট হয়েছে, কিন্তু তারা যখন ট্রান্সফার দিয়েছে আরেকটু মানে নিচের ইম্প্যাক্ট ফ্যাক্টরের জার্নালে, আমরা অ্যাকসেপ্ট করে সেই জায়গাগুলোতে পাবলিশ করছি। পাবলিশ করতে করতে এক সময় 2000 সাল 2021 সাল থেকে মোটামুটি Q1 জার্নালেও কিছু কিছু আর্টিকেল পাবলিশ করা শুরু হয়েছে। তো স্টুডেন্টদের ভয়ের বিষয় বলতে কি মানে লিখলাম এটা তারা মানে ভয় পেতে পারে, কোথায় সাবমিট করব, পাবলিশড হবে কি হবে না, এটা ভয় পেতে পারে। আমার কথা হলো যে স্টুডেন্টরা আমাদের এখন আস্তে আস্তে তারাও শিখছে, তারাও পড়াশোনা করছে, ভালো স্টুডেন্টও হচ্ছে। আমাদের যেমন আগে রিসার্চ শুরুই হতো 4th ইয়ার থেকে, 4th ইয়ারের প্রজেক্ট দিয়ে। এখন হলো যে অফিসিয়ালি 4th ইয়ারের প্রজেক্ট থেকে রিসার্চ শুরু হবে, কিন্তু অনেক স্টুডেন্টই আছে যারা 2nd ইয়ার 3rd ইয়ার থেকে আমার সাথে যোগাযোগ করে, আমাদের টিচারদের সাথে যোগাযোগ করে, তাদেরকে আমরা আর্টিকেল পড়াই, তাদেরকে আমরা সাহস দিই, তাদের দিয়ে রিভিউ আর্টিকেল লিখি। রিসেন্টলি আমার স্টুডেন্টদের রিভিউ আর্টিকেলও Q1 জার্নালে পাবলিশড হয়েছে। তো ভয় তারা প্রথমে পাই, 10 জন আমার কাছে আসলে দেখা যাচ্ছে টিকে থাকে 3 জন বা 2 জন। এর মধ্যে থেকেই আমার ভালো স্টুডেন্ট আস্তে আস্তে মানে বেরোয় আসছে, যারা রিসার্চের প্রতি আগ্রহী, যারা ভালো কিছু লিখতে পারে, মানসম্মত লেখা লিখতে পারে। আমার এখন অনেক 4th ইয়ারের স্টুডেন্ট আছে যারা মানে আমার মাস্টার্স পাস করে টিচার হওয়ার পরেও যে মানের আমি লিখতে পারিনি, তারা সেই মানের লিখতে পারে। তারা সেই মানের মানে এই যে গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট সুন্দর করে, আমার থেকেও সুন্দর করে তৈরি করতে পারে। প্রেজেন্টেশন তাদের খুবই সুন্দর হয়। আমার ইংলিশ ক্যাপাবিলিটি থেকে দেখি যে তাদের মানে ক্যাপাবিলিটি আরো সুন্দর হয়। আমার স্টুডেন্টরা সাহসী। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই। যারা শুরু করতে চায় শুরু করতে হবে। আর ভুল মানুষেরই হয়, সবারই হয়। এই ভুলগুলা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। আমার ভুল হয় না, এখনো কাজ করতে গেলে যে সব কাজই 100% পারফেক্ট হবে এমন তো না। তো ছাত্রছাত্রীদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে শিখতে হবে। আমাদের ছাত্রদের একটা মানে বড় একটা বদ অভ্যাস হলো যে অনেকে শিখতে চায় না। স্যার এটা করে দিয়েন, আপনি করলেই বেস্ট হবে। আরে আমি করলে বেস্ট হবে মানে তাকেও তো আমার একসময় বেস্ট বানানো লাগবে। তো এরকম স্টুডেন্ট আমি প্রচুর পেয়েছি যারা স্যার ফিগারটা আপনি একটু বানাই দিয়ে, কিন্তু আমি চাই যে আমার ছাত্ররা বলুক স্যার এই ফিগারটা আমাকে বানানো শিখাই দিয়ে, হ্যাঁ এই সফটওয়্যারটার ইউজ শিখাই দিয়ে।
এখন তাদের নিজ দায়িত্বে কিছু কাজ করতে হবে, শিখতে হবে। যেমন এক্সেল যদি পারে আমি তাকে ক্যালাইডাগ্রাফ, অরিজিন এইগুলা শিখাই দিব। এখন আমাদের আমাদের স্টুডেন্টরা কি বলবো, এখনের প্রজন্ম হয়তো একটু ডিফারেন্ট। আমি সবার সাথে মিশার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি তারা কি চায়, কিভাবে মানে করলে ভালো হয়। আর সবসময় মানসম্মত কাজ করার চেষ্টা করতে হবে। বিশ্ব কি করতেছে, আমরা কি করতেছি, এই কম্পারিজন। আর শিখার তো কোনো শেষ নাই। আমি যখন জাপানে যাই, জাপানের ল্যাবরেটরিতে আমি গিয়ে 4th ইয়ার স্টুডেন্টদের কাছ থেকে মেশিনের ব্যবহার শিখেছি, কারণ আমি সেটা পারি না। আমি শিখলে আমি বস। ছাত্রদের এটা মনে রাখতে হবে যে যারা কাজ পারে তারাই বস, তাদেরকে সবাই দাম দিবে। সে পিএইচডি স্কলারশিপের ক্ষেত্রে হোক, দেশের মধ্যে টিচার হওয়ার ক্ষেত্রে হোক, এবং যে কোনো রিসার্চ কাজ করার ক্ষেত্রে হোক, মানে শিখলেই তার মূল্যায়ন সব থেকে বেশি হবে। ধন্যবাদ মুমু। ধন্যবাদ স্যার। স্যার, আপনি যে জাপানের টোয়োহাশি ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে আপনার পিএইচডি যাত্রায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? কারণ ওদের সাথে তো আমাদের ভাষাগত পার্থক্য আছে, সংস্কৃতি, গবেষণারও পদ্ধতিগত পার্থক্য আছে। এগুলো সে সময় আপনি কিভাবে ফেস করেছেন? আমি জাপানে যাওয়ার আগে এখানে বাংলাদেশে হলো আছে, মানে ওই যে জাপানিজ ল্যাঙ্গুয়েজের মানে শেখার চেষ্টা করছিলাম 3-4 মাস। কিছু ওয়ার্ড শিখছিলাম, কিছু ট্রান্সলেশন মুখস্থ করছিলাম, কিন্তু সেটা দিয়ে কারোর সাথে কনভারসেশন করা যায় না। আর জাপানে যাওয়ার পরে আমার শহর যেটা তোয়োহাশি, এই শহরটার ইউনিভার্সিটিও তো লোকালি সাধারণত 6-7 কিলোমিটার দূরে। আশপাশের লোকজনরাও, মার্কেটের লোকজনরাও ইংলিশ বলতে পারে না। এটা একটা বড় প্রবলেম ফেস করছিলাম। তবে সেই সময় তো আর গুগল ট্রান্সলেটর ছিল না। আমরা ক্যালকুলেটরের মতো ছোট একটা মেশিন কিনতাম, যে মেশিনে আমি ইংলিশ লিখলে জাপানিজ ট্রান্সলেট করে ওদেরকে দেখাতে পারতাম। স্টার্টিং এ যে সমস্যাগুলো ফেস করছি, এটা তার মধ্যে বড় একটা সমস্যা ছিল। আর ল্যাবে যাওয়ার পরে জাপানের অধিকাংশ প্রফেসরই ফ্রেন্ডলি। তবে লাকিলি আমার সুপারভাইজার উনি একটু টিপিক্যাল জাপানিজ ছিলেন। উনি হলো ওই আমারে বলতো যে হাফিজান, তুমি জাপানিজ না শিখলে তোমাকে ল্যাবে কাজ করতে দেবে। তো আমি তখন জাপানে যাওয়ার পর ইন্টেনসিভ একটা কোর্স করি, মানে 6 মাসের কোর্স। সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত একটানা ক্লাস হতো। এই ক্লাস করার পরে তারপরে গিয়ে ল্যাবে বসতাম, 8টা পর্যন্ত ল্যাবে কাজ করতাম। তো এই শুরুর দিনগুলো আমার কাছে বেশ কষ্টদায়কই ছিল। ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, হলে থাকছি। 2টার সময় আমাদের ভার্সিটি বন্ধ হয়ে যেত, এখান থেকে যাইতাম, যাওয়ার পরে হলে গিয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিতাম। তো বাংলাদেশকে মিস করতাম সেই সময়, দুপুরের পরে খুবই ঘুম আসতো। তো জাপানে আবার প্রফেসররা এটা মানে ইজিলি নেয়, আমার ঘুম আসতো, আমি টেবিলে মাথা রেখে ঘুমাতে পারতাম। আস্তে আস্তে ওদের সাথে মানে আমি ইউজ টু হওয়ার জন্য জাপানিজ শিখাটাই আমার গুরুত্ব দিয়ে শিখে তাদের সাথে মিশে ল্যাবের কাজ আমি শিখছি হলো যে বলছিলাম যে 4th ইয়ারের স্টুডেন্টদের কাছ থেকে। আমি সবার কাছ থেকে কাজ মানে শিখতে আগ্রহী হতাম। যদি আমার ল্যাবের ছেলেপিলে না পারতো, অন্য ল্যাব থেকে আমি মানে তাদেরকে রিকোয়েস্ট করে নিয়ে এসে করতাম। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে ইংলিশ পারে হলো, তাদের দিয়েও কিছু কাজ আমি শিখছিলাম। এভাবেই আস্তে আস্তে এই প্রথমের এই ডিফিকাল্টি গুলা দূর করতে আমার প্রায় 1 বছর লেগে গেছিল। 1 বছর 1.5 বছর পর্যন্ত আমি মানে আমার যে কাজ, সেই কাজের ভালো আউটপুট পাইনি। তো যে কোনো জায়গায় গেলে ডিফিকাল্টি হবে, লেগে থাকতে হবে। লেগে থাকলেই আর শিখার আগ্রহ থাকলেই সব ডিফিকাল্টি দূর করা সম্ভব বলে আমি মনে করি। জি স্যার, অবশ্যই। তার মানে ইউনিভার্সিটিতেও যদি আমরা জাপানে কোনো ইউনিভার্সিটিতে যেতে চাই, তাহলে জাপানিজ ভাষা শেখাটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইংলিশটা চলবে, কিন্তু জাপানিজটাই দরকার বেশি। এটা হলো যে আমার প্রফেসর টু প্রফেসর ভ্যারি করে, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। জাপানের অন্যান্য প্রফেসররা আমাকে বলতো যে ল্যাঙ্গুয়েজ ইজ নট ব্যারিয়ার ফর রিসার্চ। হ্যাঁ, কিন্তু আমার প্রফেসর আমাকে মানে জাপানিজ শিখাই ছাড়ছে। ল্যাঙ্গুয়েজ আমার মনে হয় রিসার্চের জন্য কোনো গুরুত্বপূর্ণ কিছু না। হ্যাঁ, যদি এনভায়রনমেন্ট থাকে, জাপানের অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে 40% প্রায় হলো ফরেনার মানে রিসার্চে যুক্ত আছে, টিচারও বাইরের আছে, সেগুলোতে এগুলো কোনো বিষয়ই না। এটা আমার জন্য স্পেসিফিক, মানে কিছু কিছু জায়গায় হয়তো মানে 5% এরকম টিচার আছে যারা চায় যে এরা জাপানিজ শিখুক এবং জাপানের কালচার ধারণ করুক। তাছাড়া ইংলিশও রিসার্চের জন্য যে খুবই গুরুত্বপূর্ণ তথ্য না, মানে বুঝতে হবে, বুঝার মতো অ্যাবিলিটি হবে।
যেমন আইএস এর 6, 6.5, 7 এই পাওয়ার লেভেলের স্টুডেন্টরাই পারবে, কঠিন কিছু না। আর এখান থেকেই আমাদের তো ইংলিশ মিডিয়াম ইসলামী বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড মানে আমাদের এখন যেটা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, তার তো ইংলিশেই তারা মানে প্রথম থেকেই পড়তেছে। এদের জন্য বোঝা, রিসার্চ বোঝা খুব বেশি কঠিন কিছু না। জি স্যার। স্যার, আমাদের স্টুডেন্টদের ভেতরে একটা ধারণা থাকে যে আমি যেই সাবজেক্টে পড়াশোনা করছি শুধু সেই সাবজেক্টের উপরেই আমাকে গবেষণার কাজ করতে হবে। এটা স্যার কতটুকু যুক্তিসঙ্গত কথা যে আমাকে ওই ডিপার্টমেন্টের আন্ডারেই কাজ করতে হবে? আমি যদি কাজ শেখার উদ্দেশ্যে আপনাকে এখন যদি আমি বলি যে স্যার আমাকে আপনি নেন, আমি আপনার আন্ডারে কাজ শিখতে চাই, তারপরে আমি আমার ডিপার্টমেন্টে গেলাম কাজ করতে, তাহলে সেটা কি সম্ভব স্যার? এখন রিসার্চের কাজ হলো আসলে বিষয় ভিত্তিক, স্পেসিফিক। কেউ যদি মানে পাবলিক এডের যেসব কাজ সরকার মানে তারপরে পলিটিক্স এগুলো নিয়ে গবেষণা, তার সাথে কেমিস্ট্রির গবেষণা মিলবে না। এই জন্য সংশ্লিষ্ট সাবজেক্টেই তাকে হচ্ছে রিসার্চের কাজ বোঝার চেষ্টা করতে হবে। আর জাপানে এটা একটু ডিফার করে, সেটা হলো কেউ যদি ইন্টারেস্ট ফিল করে যে আমি এই সাবজেক্ট পড়বো, এই সাবজেক্টে রিসার্চ করবো, আমি আগে কি করে আসছি সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। এটাই যদি ভালো কিছু করে সেখানে সেটা সে করতে পারে। হ্যাঁ, আমাদের দেশে ওই সুযোগও নাই। মানে আমাদেরকে রিসার্চে যদি এমএসসি থেকে ভর্তি হতে হয়, সেখানে এই কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি থেকেই আসতে হবে। আর পাবলিক অ্যাডে হয়তো তার রেলিভেন্ট সাবজেক্ট হতে পারে ইকোনমিক্স, হতে পারে সোশিওলজি, হ্যাঁ ওইগুলোর সাথে মানে তাদেরকে মিলতে হবে। রিসার্চের ধরন হলো আমাদের সাথে সোশ্যাল সায়েন্সের কিছুটা ডিফারেন্ট। তাদের হলো ডেটা বেস, তাদের হলো মনিটরিং বেসড, তারপরে অ্যানালাইসিস। আর আমাদের হলো যে সিনথেসিস বেস, মানে তৈরি করতে হয়, তারপরে আগে কি তৈরি হয়ে আছে, সেগুলোর কি সমস্যা, সেগুলোর প্রপার্টিজ কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, বা সেগুলো বেশি কিভাবে কাজে লাগানো যায়, এইগুলো নিয়ে কাজ করা হয়। সেই জন্য ডিফারেন্ট, মানে কেউ চাইলেই এক ফিল্ডের থেকে খুব আর এক ফিল্ডে যেতে পারে না। আমাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রিতেই বিভিন্ন ফিল্ড আছে, পলিমার সিনথেসিস, তারপরে হলো মেটালার্জি, তারপরে হলো ওই যে ন্যানো ম্যাটেরিয়াল, ন্যানো কম্পোজিট, এইগুলোর ভেতরে হয়তো কিছুটা কোরিলেট করা সম্ভব। বাট একবারে আর্টসের দিকে আমাদের সায়েন্সের এই রিসার্চ গুলাতে তারা ভালো করতে পারবেন। জি স্যার, অনেক ধন্যবাদ, আমি অনেক কিছু জানতে পারলাম। স্যার, আমাদের দর্শকদের ভেতর থেকে কিছু প্রশ্ন নিতে চাচ্ছি। দর্শকদের ভেতরে কেউ যদি স্যারকে প্রশ্ন করতে চান, আপনার মাইকটি আনমিউট করে স্যারকে প্রশ্ন করতে পারেন। আপনারা কেউ কি স্যারকে প্রশ্ন করতে চান কোনো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইম মালিক স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি মালিক। স্যার, আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে রিসেন্ট ডেভেলপমেন্ট নিয়ে অনেকগুলো কাজের ব্যাপারেই দেখলাম আপনার আজকের এজেন্ডার মধ্যে ছিল টপিকসের ভিতরে। সো রিসেন্টলি অনেক কিছু ডেভেলপ হচ্ছে, বাট আমি জানি না আমি সঠিক জানি কিনা, বাট যদি পৃথিবীতে সৃষ্টি হওয়ার প্রথম প্লাস্টিক যে ম্যাটেরিয়ালটা, সেটা যদি ডিস্ট্রয় করা না হয়ে থাকে, সেটা এখন এক্সিস্ট করছে পরিবেশে। সো আমার কোশ্চেনটা হইলো, আমরা মানে এতদিনে পরিবেশকে যে পরিমাণ পলিউটেড করে ফেলছি, সেখান থেকে আর কি বের হয়ে আসার জন্য কি আমাদের কোনো পদক্ষেপ আছে কিনা, বা আপনারা যারা সায়েন্টিস্ট আছেন সেটা নিয়ে কোনো চিন্তা করতেছেন কিনা? পরিবেশ পুনরুদ্ধারের ব্যাপারে বলতেছি, যে আমরা এতদিনে যেগুলা পলিউটেড করে ফেলছি, মাটি, পানি বা আমাদের এনভায়রনমেন্ট। আমাদের পরিবেশ তো পলিউটেড হয়েই আছে। এখন এইটাকে যে হারে হচ্ছে সেই হারটা কমাতে পারলে আস্তে আস্তে পলিউশনটা কমবে। আমাদের যে প্লাস্টিক ম্যাটেরিয়াল আছে, আমাদের এই প্লাস্টিক ম্যাটেরিয়াল যে একবারে লাইফ, মানে যেমন পলিথিনের কথাই বলি, এটা দীর্ঘদিন টিকে থাকে মানে মাটির মধ্যে পড়ে গেলে, কিন্তু বাইরে থাকলে কিন্তু সূর্যের আলোতে কিছুটা হলেও হালকা ডিগ্রেড হয়। এইগুলা থেকে যে পলিউশন তৈরি হচ্ছে সেটা হলো মাইক্রোপ্লাস্টিক, ন্যানোপ্লাস্টিক। এই মাইক্রোপ্লাস্টিক, ন্যানোপ্লাস্টিক আমাদের মানে ফুড চেনের মাধ্যমে মানুষের শরীরে চলে আসতেছে, পানির মাধ্যমে মানুষের শরীরে চলে আসতেছে।
এই জিনিসগুলা আস্তে আস্তে কনসেন্ট্রেশন সব জায়গায় কমাতে হলে কি করতে হবে, তাহলে প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। এই প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্যই এই যে আমার যে রিসার্চ ছিল সেটা হলো যে পলিল্যাকটিক অ্যাসিড। এই পলিল্যাকটিক অ্যাসিড পলিথিনের 100% বিকল্প না হলেও ফার্স্ট ওয়ার্ল্ড গুলাতে অনেকটাই বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে। তো এইগুলার বড় সুবিধা হলো যে মানে প্লাস্টিক প্রধান উপাদান হলো তো পেট্রোলিয়াম, যেমন ইথিলিন থেকে পলিইথিলিন। তো এটা ভাঙতে ভাঙতে মানে যখন ইথিলিন হয়ে যায় সেই পর্যন্ত তো সমস্যা নেই। সমস্যা হলো যে মাঝ পথে যখন 10টা মলিকুল 20টা মলিকুল একসাথে হয়ে মাইক্রো বা ন্যানো সাইজের হচ্ছে, সেটা মানে না থাকছে পলিথিনের ক্যারেক্টারিস্টিক্স, না থাকছে ইথিলিনের ক্যারেক্টারিস্টিক্স। তো এইগুলো আমাদের শরীরের ভেতরে, আমাদের ব্লাডে, আমাদের মানে বডিতে চলে আসতেছে। এই জন্যে বায়োডিগ্রেডেবল, বায়ো কম্প্যাটেবল ম্যাটেরিয়াল যদি আমরা ব্যবহার করতে পারি, যেমন পলিল্যাকটিক অ্যাসিডের কোনো পণ্য যদি আমরা ব্যবহার করি, সেইটা ডিগ্রেড করে তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড হলো আমাদের শরীরের জন্য মানে কি বলবো, কম্প্যাটেবল উইথ হিউম্যান বডি। ল্যাকটিক অ্যাসিড অ্যাবজর্ব করতে পারে শরীর। তো আমরা ওই ব্যবহারগুলো কমালেই আস্তে 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 পরিবেশ দূষণের মাত্রা কমে আসবে। কারণ পরিবেশ নিজেই সবকিছু মানে ক্লিন করারও ক্ষমতা রাখে কিছুটা। এই ম্যাটেরিয়াল গুলা আস্তে আস্তে কনসেন্ট্রেশন কমে যাবে, আস্তে আস্তে ভাঙতে ভাঙতে খুবই ছোট মলিকুল হয়ে একবারে ওইটা ইথিলিন হবে। হ্যাঁ, আর আরো যে প্লাস্টিক গুলা আছে আমাদের কিন্তু দেখতে পাচ্ছি না চোখে, আমরা যে পানির বোতলে পানি খাই সেগুলাও কিন্তু কিছুটা মানে মলিকুল আমাদের শরীরে ওখান থেকে প্রবেশ করে। তো সেই ব্যবহার আমাদের আস্তে আস্তে কমাতে পারলে, বায়োডিগ্রেডেবল ব্যবহার আস্তে আস্তে বাড়াতে পারলে, তো বায়োডিগ্রেডেবলের সাথে সাথে দুইটা জিনিস মানে একটু মাথায় রাখতে, বায়ো কম্প্যাটেবল হতে হবে, যাতে মানুষ ব্যবহারের জন্য সেটা বায়ো কম্প্যাটেবল হয়। হ্যাঁ, সাইম মালিক, আর কোনো প্রশ্ন? স্যার জাস্ট একটা অ্যাডিশনাল কোশ্চেন বলবো না, এটাকে রিকোয়েস্ট বলবো। আপনারা যারা আছেন স্যার আমাদের দেশে সায়েন্টিস্ট বা অনেক ধরনের গবেষণার কাজে ইনভলভ আছেন, অনেক কিছুই ইনভেনশন হচ্ছে, অনেক কিছুই আসতেছে, বাট এটার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা এটার ব্যবহারটা আমরা ওইভাবে করতে পারতেছি না। সো আপনার মাধ্যমে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যেটা থাকবে, যে ইনভেনশন গুলো আসছে বা যে টেকনোলজি গুলো আসছে বাইরে থেকে, সেটা যেন ব্যবহার উপযোগী করা যায়, বা এইটার ক্ষেত্রে আপনারা একটু স্যার ইনভলভ হলে কি হবে যে আমরা ওই অ্যাডভান্টেজ গুলো ইউজ করার সুযোগ পাবো। সো এটা একটা রিকোয়েস্ট আপনার মাধ্যমে সবার কাছে, যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা ইউটিলাইজেশনটা যেন আমরা করতে পারি যে ইনভেনশন গুলো আসতেছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ লাইজু, এটা হলো যে আমি 2013 সালে দেশে ফেরার পরে পিএইচডি করে, হ্যাঁ, আমি দেখতাম যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন জায়গায় ভালো জব করতেছে, কিন্তু কারেন্ট স্টুডেন্টদের সাথে তাদের যোগাযোগের কোনো সুযোগ নাই। বড় ভাই হিসাবে আমি যোগাযোগ করানোর চেষ্টা করতাম, বিভিন্ন জায়গায় সিবিটিভি ড্রপ করতাম, বলতাম তোরাও চাকরি বাকরি দরকার হলে আমাদের কাছে চাইস। তো এই বিষয়টা এখন কিছুটা মানে ভালোই হয়েছে। ওই রকম আমি 18 সালে না 20 সালের দিকে ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের জন্য চেষ্টা করছিলাম। সেটা হলো যে ইন্ডাস্ট্রির সাথে আমরা যৌথভাবে প্রজেক্ট দেবো গভর্নমেন্টের কাছে। সেই প্রজেক্টে প্রায় 2 কোটি টাকার একটা ফান্ডিং পাইলে আমাদের একটা আধুনিক ল্যাব তৈরি করতে পারবো। কিন্তু আমরা চেষ্টা করলাম, আমি বশির, মনিরুজ্জামান স্যার, বিআরবির কেবলের সাথে যোগাযোগ করলাম। হ্যাঁ, ওনাদের মালিক আমাদের সাথে বসলো, সিইও আমাদের সাথে বসলো, বসে সবকিছু শেষে যে এই যে 2 কোটি টাকা নিবেন, এইটার যদি মানে ব্যয় কিভাবে করবেন গভর্নমেন্ট যদি এবার আমাদেরকে ধরে। আমাদের মানে ইন্ডাস্ট্রি গুলার এখনো অভ্যাস নেই যে ইউনিভার্সিটির সাথে কোলাবোরেটিভলি কোনো ইনোভেটিভ কাজ করা যায়। তারা এইটাকে মানে লস প্রজেক্ট মনে করে, বরঞ্চ বাইরের থেকে মানে টেকনোলজি নিয়ে এসে তারা এখানে তৈরি করতে সেটা ইন্টারেস্ট ফিল করে। এখানে এগুলো হলো যে গভর্নমেন্টের কিছু রেগুলেশনস লাগবে, যে ইন্ডাস্ট্রি গুলো আমাদের সাথে কাজ করবে, তাদের কিছু ফ্যাসিলিটিস দিতে হবে, যেমন ট্যাক্স ফ্যাসিলিটিস হতে পারে, অন্য ফ্যাসিলিটিস হতে পারে। এখনো সেই কালচারটা গড়ে ওঠেনি, আস্তে আস্তে হয়তো সবকিছুই গড়ে উঠবে। আর আমরা যে ফান্ড পাই রাজু, সেটা হলো যে বাইরের লোকজন শুনলে হাসবে, আমি একটা রিসার্চ দেখাচ্ছে কমপ্লিট করতে 3 লাখ টাকার মধ্যে করতেছি। ডলার হিসাব করলে খুবই সামান্য টাকা হয়, যে টাকা দিয়ে পাবলিশ যদি আমি ওপেন অ্যাক্সেস কিওয়ান জার্নালে করতে চাই, এক একটারে বিলই হলো 3,000 থেকে $5,000। হ্যাঁ, তো এই সামান্য ফান্ড নিয়ে আমার যখন যে পরিস্থিতি আছে, আমরা কেন মানে রিসার্চ গুলাকে অ্যাপ্লিকেশন বেজে আনতে পারছি না?
এইগুলার পিছনে যে পরিমাণ ফান্ডিং দরকার, সেই পরিমাণ ফান্ডিং আমাদের দেশের কালচারে এখনো নাই। আমাদের ইন্ডাস্ট্রি গুলাও সেই মানে ফান্ডিং করতে তারা ইন্টারেস্টেড না, তারা এখন হয়তো বোঝেই না অত বেশি যে রিসার্চ করে নতুন কিছু করতে পারলে কতটুকু লাভ হবে। হ্যাঁ, সবকিছু মিলায়ে আমাদের দুর্বলতা আছে, ইন্ডাস্ট্রি গুলোর দুর্বলতা আছে, রাষ্ট্রের দুর্বলতা আছে। আমাদের রিসার্চের মান 10 বছর আগেও বলবো ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোনো টিচারেরই ভালো ছিল না। আস্তে 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 তো ভালো হচ্ছে। আমাদের ছাত্রদের মান ভালো ছিল না, আস্তে আস্তে তো ভালো হচ্ছে। তো আমি আশা করি যে কোনো এক সময় আমাদের ইন্ডাস্ট্রি গুলো, আমাদের বিশ্ববিদ্যালয় গুলো একসাথে কাজ করবে, গভর্নমেন্ট পেট্রোনাইজ করবে। হ্যাঁ, সেই দিন হয়তো খুব কাছেই। ধন্যবাদ। রাইটলি কোশ্চেন স্যার, আপনাকে জাস্ট একটু ইন্টারাপ্ট করি। হয়তোবা বিআরবির সাথে আমি জানি না কতদূর আগাইতে পারছেন, বাট আমরা করতেছি লাইক বিসিএসআইআর এর সাথে আমরা একটা কোলাবোরেটিভ অ্যাপ্রোচে আমাদের নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করা হয়েছে। সো আপনি ঠিক যে পয়েন্টটাতে হিট করলেন, এই জায়গাটাতে কাজ অলরেডি শুরু হয়েছে। বিভিন্ন মাল্টিন্যাশনাল বা বড় কোম্পানিগুলো কাজ করতেছে। সো আপনি স্যার, আমি আপনাকে রিকোয়েস্ট করব যে এই চেষ্টাটা চালাই যান, এবং আরো যারা বড় বড় কোম্পানি আছে তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আমার মনে হয় যে এই ধরনের সুযোগগুলো পাবেন। আমরা অ্যাটলিস্ট করছি, আমরা বুয়েটের সাথে করছি অলরেডি, বিসিএসআইআর এর সাথে করছি, সাভারের যে লাইভ স্টক আছে, লাইভ স্টক রিসার্চ ইনস্টিটিউট, ওদের সাথে আমরা একটা প্রজেক্ট করছি। তো মানে রিলিভেন্সি একটা ব্যাপার আছে। বিআরবি ঠিক যে কোশ্চেনটা আপনাকে করছে, তো রিলিভেন্ট যদি অর্গানাইজেশনের সাথে কোলাবোরেট করা যায়, মানে আমি আশা করি যে এইগুলো আলোর মুখ দেখবে। সো আপনি স্যার, আপনার কাছে আমি ওই জন্যই বললাম যে একটা রিকোয়েস্ট আমার পক্ষ থেকে, এটার যেন ইউটিলাইজেশন আমরা করতে পারি বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে পারি। সো মানে চেষ্টা চালাই যান। আর আপনার স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় আছে, এই জিনিসগুলো আমার মনে হয় আপনি একটু যদি এই যে আজকে যেভাবে বলতেছেন, এটা যদি একটু গ্রুপগুলোতে যদি দেন, তো রিলিভেন্ট অর্গানাইজেশন আগায় আসবে, আমি আশা করতেছি। এখন আমার যেটা ফিল্ড, এটা হচ্ছে মোস্ট আপডেটেড। হ্যাঁ, এটা হলো যে ইটিপি প্ল্যান্টের কেমিক্যাল মনে করতে পারো। হয়তো ওষুধ কোম্পানির ইটিপি প্ল্যান্ট হতে পারে, ডাই ইন্ডাস্ট্রি ইটিপি প্ল্যান্ট হতে পারে, অথবা মেটাল ইন্ডাস্ট্রির আশেপাশে ইটিপি প্ল্যান্ট হতে পারে। ডিফারেন্ট প্ল্যান্টের জন্য ডিফারেন্ট কেমিক্যাল কম্পোজিশন থাকবে। তো এখন এই ইটিপি প্ল্যান্টই বাংলাদেশের মানে ইন্ডাস্ট্রি গুলা চালাতে চায় না, লস প্রজেক্ট। পরিবেশে ছেড়ে দিলে তাদের অত মাথা ব্যথা নেই। এইগুলা গভর্নমেন্ট রেগুলেশনস আমাদের সাথে কাজ করার আগ্রহ তৈরি করতে পারবে বলে আমি মনে করি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম মোহাম্মদ আবু সালেহ। আমি মাস্টার্স করতেছি রিসার্চ বেস, ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহান। স্যার আমি রিসেন্টলি শুরু করছি। আমি স্যার আপনার একটা জিনিস আমার ভালো লাগছে, আপনি ওয়েস্ট ওয়াটার নিয়ে কাজ করতেছেন। আমি সলিড ওয়েস্ট নিয়ে কাজ করতেছি সিমেন্টের বিকল্প হিসেবে। জিনিসটা খুবই আপনার রিসার্চের টপিকটা দেখে খুব ভালো লাগছে স্যার। স্যার বর্তমানে স্যার আমি একটা জিনিস দেখেছি স্যার, মালয়েশিয়াতে প্লাস্টিক ওয়েস্টটা খুবই ওরা ভালোভাবেই মানে ওরা ইউটিলাইজ করে, বাট আমাদের দেশে তো স্যার প্লাস্টিক দূষণটা দিন দিন বাড়তেছে। তো স্যার এটা আসলে যদি আমরা বিকল্প কিছু করতে চাই, যেমন স্যার আপনি যেটা আপনার রিসার্চে দেখলাম যে পচনশীল বা জৈব উপকরণ ভিত্তিক পলিমার, এটা কি আসলে স্যার প্লাস্টিকের বিকল্প হয়ে উঠতে পারবে বাংলাদেশে স্যার? এটা আসলে কোনো সমাধান আছে কিনা স্যার? আচ্ছা শোনো, উদাহরণ দিই। সেটা হলো যে আমাদের যে সৌর বিদ্যুৎ ব্যবহার করি না, তার স্টার্টিং খরচ কিন্তু বেশি। হ্যাঁ, তো বিদ্যুতের দাম বাড়তে বাড়তে একসময় কি হবে, সৌর বিদ্যুতের ওইটা কম্প্যাটেবল হবে। তো সেরকম আমাদের বায়োডিগ্রেডেবল পলিমারের প্রধান মানে কয়েকটা ম্যাটেরিয়ালের মধ্যে একটা হলো পলিল্যাকটিক অ্যাসিড, আর ন্যাচারাল যেসব আছে মানে ফাইবার তৈরি হয় তাদের সাথে কম্পোজিট তৈরি করে আমরা এগুলো তৈরি করার চেষ্টা করি। তো এইগুলাও এখনের তুলনায় একটা পলিথিন ব্যাগের যে মানে খরচ, তার 2.5 গুণ বেশি খরচ হয় পলিল্যাকটিক অ্যাসিড দিয়ে একটা পলিথিনের মতো একটা ব্যাগ তৈরি করতে। তো একসময় পলিথিনের দাম বাড়বে, হ্যাঁ, আর টেকনোলজি সহজ হয়ে পলিল্যাকটিক অ্যাসিডের দাম কমবে। তখন এগুলা মানে আবার পরিবেশের একটা বিষয় থাকবে, গভর্নমেন্টও চাইবে যে ইন্ডাস্ট্রি গুলা, জাপানের তো অধিকাংশ কসমেটিক্স এবং হলো ওষুধের ইন্ডাস্ট্রি পলিল্যাকটিক অ্যাসিডের বোতল ব্যবহার করে। হ্যাঁ, এইগুলা দামি হলো এখন ব্যবহার হচ্ছে বায়োমেডিক্যাল
অ্যাপ্লিকেশনসে। তো সেই জন্যই এই জিনিসগুলা ব্যবহার আমরা হলো যে টেকনোলজি ডেভেলপমেন্ট করতে হবে, এগুলার অ্যাভেলেবল করতে হবে, লো কস্ট করার চেষ্টা করতে হবে, বাজারের এক্সিস্টিং ম্যাটেরিয়ালের সাথে কম্প্যাটেবল, মানে দামের একটা বিষয় থাকবে। সেই সেই অনুযায়ী আমরা করতে থাকলে আস্তে আস্তে সেগুলোর অ্যাপ্লিকেশন বাড়বে এবং সেগুলো টেকসই হবে, সাস্টেনেবল হবে। হ্যাঁ সালে, আর কিছু? ধন্যবাদ স্যার। স্যার আরেকটা বিষয় হচ্ছে স্যার, আমি আমি যখন মাস্টার্সের জন্য প্রফেসর খুঁজছি আহ, দেশে বসেই, স্যার আমি দেখতাম স্যার কেমিক্যালের খুব মানে জয় জয়কার সব জায়গায়। যখনই আমি একটা ইউনিভার্সিটি পোর্টালে ঢুকি তখন ফার্স্টে আসলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে আমার তো সিভিল ইঞ্জিনিয়ারিং স্যার। তো স্যার যদি কেউ এখন তো কেমিক্যাল খুব ডিমান্ডেবল, তো কেউ যদি এটা নিয়ে স্যার গবেষণা বা বিদেশে পড়তে চায় স্যার, আমাদের দেশে তো স্যার ফুল ফান্ড ছাড়া আসলে আমাদের বিদেশে যাওয়া খুবই টাফ। তাহলে স্যার আমাদের আসলে এটা স্যার মনে হয় সবার জন্যই, মানে বিদেশে ফান্ডের জন্য যে প্রস্তুত করা, স্যার এটা আসলে কিভাবে আমরা নিজেদের প্রস্তুত করতে পারি হায়ার স্টাডির জন্য? হায়ার স্টাডিজ এর জন্য প্রথমত মানে 3-4টা জিনিসের উপর নির্ভর করে। এক হলো রেজাল্ট, দুই হলো রিসার্চ এক্সপেরিয়েন্স, তিন হলো যে ইংলিশ প্রফিসিয়েন্সি, আর সাথে যদি অন্য কিছু লাগে কোথাও মানে স্পেসিফিক ভাবে, তো যে জিনিসগুলো দিলে আমি ফান্ডিংটা ইজি ভাবে পাবো, আমার সেই ক্যাপাবিলিটিস বাড়াতে হবে। কারণ যদি রিসার্চে একটু কম থাকে, রেজাল্ট ভালো থাকলে হবে, তার আইএলটিএস স্কোর বা টোফেল স্কোর বেশি থাকলে হবে, আর যে জায়গায় দুর্বলতা থাকবে সেই জায়গায় দুর্বলতা কাটানোর চেষ্টা করতে হবে। হ্যাঁ, রিসার্চ আর্টিকেল খুব বেশি যে দরকার পিএইচডির জন্য তা না, ভালো মানে Q1 জার্নালে 2-3টা আর্টিকেল থাকলেই হবে। আর সাথে হলো যে আরো কিছু Q1 মানে Q2 Q3 Q4 জার্নালে কিছু আর্টিকেল সহ মোট 10-12টা আর্টিকেল থাকলে, কান্ট্রি টু কান্ট্রি ভেরি করবে যে তুমি কোথাও যেতে চাও, কোথায় ফান্ডিং পেতে চাও। ইউএসএ ফান্ডিং পাইতে এক ধরনের, অস্ট্রেলিয়া ফান্ডিং পাইতে এক ধরনের, জাপান, কোরিয়া, চায়না, হংকং এগুলাতে এক ধরনের। তো আগে 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 নিজেকে সিলেক্ট করতে হবে যে আমি এই জায়গাগুলোতে যেতে চাই। যদি সর্বোচ্চ টপ ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়াতে যেতে চাই, তাহলে কমপক্ষে 10-12টা আর্টিকেল লাগবে এবং ভালো আর্টিকেল লাগবে। আইএলটিএস এর স্কোর কমপক্ষে মানে 7 বা 7.5 থাকলে মানে ফান্ডিং গুলো ভালো হবে। আর রেজাল্ট খুব বেশি গুরুত্বপূর্ণ না, 3.5 পার হলেই, 3.5 3.8 এগুলোর ভিতরে ওরা দেখি যে খুব বেশি মানে ডিস্টিংগুইশ করে না। যদি হাই কোয়ালিটি রিসার্চ আর্টিকেল থাকে। আরেকটা বড় বিষয় হলো যে কে কত ভালোভাবে প্রেজেন্টেশন দিতে পারছে। এখন প্রত্যেকটা মানে অ্যাপ্লিকেশনেই অধিকাংশ সময় প্রফেসররা মানে ভাইবা নেওয়ার চেষ্টা করে অনলাইনে। এখন সে বোঝার চেষ্টা করে তুমি তার সাথে কমিউনিকেট করতে পারছো কিনা, সে যেটা বোঝাতে চাচ্ছে তুমি সেটা বুঝতে পারছো কিনা। তোমাকে খুবই ভালো রিসার্চার হতে হবে এমন না, তার কথা অনুযায়ী তুমি অ্যান্সার করতে পারছো কিনা, আর সে তোমার রিসার্চ ক্যাপাবিলিটি তোমার আর্টিকেল দেখেই বুঝে নেবে। এই 3-4টা জিনিস ভালো করতে পারলেই বাইরের ফান্ডিং গুলা পাওয়া সহজ হবে। জি স্যার, ধন্যবাদ। আরেকটা কিছু বলতে চাচ্ছিলে যে অন্য ফিল্ডের কেউ আমাদের ফিল্ডে রিসার্চ করতে পারবে কিনা, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আসছে, এরকম কিছু তোমার মতো? না স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে এই ফান্ড তো সব ফিল্ডের জন্য একই কিনা আর কি, মানে এগুলো তো সবার জন্যই দরকার আর কি। সেজন্য বলছি যে সবার উদ্দেশ্যে যদি বলতেন স্যার, কারণ আমি যেহেতু অন্য ফিল্ডের আর কি, সেই জন্য বলছি। শোনো, সিভিল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথেও সম্পর্কযুক্ত। হ্যাঁ, তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং এর আমি দেখছি যে জাপানে এগুলা নিয়েও কাজ হয়, এই যে সিমেন্টের মানে কম্পোজিট করে তার মানে স্ট্রেংথ এগুলো দেখে, ওখানেও রিঅ্যাকশন সংঘটিত হয়। তো মানে সব ফিল্ডের লোকজনের জন্য, হ্যাঁ বলছি যে সব ফিল্ডের লোকজনের জন্য অনেকটা ফিল্ডের জন্য আমি দেখছি যে বিশেষ করে জাপান সহ, আমেরিকা সহ, অস্ট্রেলিয়া সহ স্কলারশিপ কেমিস্ট্রি ফিল্ডেরই বেশি না, যদিও জাপানে হলো ইয়েতে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমি বেশি দেখছি স্টুডেন্ট, যে ফান্ডিং ওরা কৃষি বিশ্ববিদ্যালয়কে বেশি করে। আমেরিকাতে কিন্তু এখন কম্পিউটার সায়েন্স, যারা আইসিটি এরাও পায়। তবে আমাদের বায়োলজিক্যাল কেমিক্যাল রিলেটেডও মানে বেশ ভালো, মানে আমাদের সাবজেক্টের মানে ফ্যাসিলিটিস সব জায়গায় বেশি। কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এদের স্কলারশিপ সারা বিশ্বেই বেশি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনার সাথে পরিচয় খুব ভালো লাগছে স্যার। আসসালামু আলাইকুম।
বলছেন চিকিৎসা বিজ্ঞানে বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ড্রাগ ডেলিভারি সিস্টেমের ক্ষেত্রে পরিবেশ বান্ধব বা প্ল্যান্ট বেসড উপকরণ ব্যবহারের ভবিষ্যৎ সম্ভাবনা আপনি কতটুকু বলে মনে করেন, এবং এক্ষেত্রে বাংলাদেশের গবেষকদের জন্য নতুন কি ধরনের সুযোগ রয়েছে? এখন হলো ড্রাগ ডেলিভারিতে হলো যে আমাদের আমার এক্সপিরিয়েন্স একটু কম, তারপরেও যতটুকু আমি স্টাডি করছি সেটা হলো যে ভবিষ্যতে যে আমাদের নির্দিষ্ট কম্পোজিটের একটা ম্যাটেরিয়াল তৈরি করা হয়, তার মধ্যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস যে এপিআই বলে যেটা, যে ড্রাগ যেটা, সেটা হলো যে এমন একটা কম্পাউন্ডের ভিতরে আমরা মিক্স করে ওইটাকে কম্পোজিট বানাচ্ছি, সেটা আমাদের শরীরের ভিতরে দিলে 6 মাস থাকবে, এরকম দেখা যাচ্ছে মানে ক্যাপেবল হবে। আমরা যে এখন 24 আওয়ার 1 সপ্তাহের জন্য কিছু ওষুধ খাই, তো ওই ওষুধগুলো দেখা যাচ্ছে তখন 6 মাস ধরে কাজ করতে পারবে। ড্রাগ ডেলিভারিতে হালকা হালকা ডিগ্রেড করবে, সেখান থেকে ওষুধ রিলিজ হবে। এই ক্ষেত্রটা বায়োডিগ্রেডেবল পলিমার এবং ড্রাগ ডেলিভারি খুবই রিলেটেড। শুধু বায়োডিগ্রেডেবল হলে হবে না, বায়োডিগ্রেডেবল, বায়োকম্পার্টেবল এন্ড নন টক্সিক টু হিউম্যান বডি, এই জাতীয় কম্পাউন্ড হতে হবে। যেমন পলিল্যাকটিক অ্যাসিড, এটাকে ড্রাগ ডেলিভারিতে অনেকেই মানে ব্যবহার করে। এর সাথে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে আমাদের শরীরের ভিতরে দেওয়া হয়, দিলে সেটা হলো আস্তে 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 ড্রাগটাকে রিলিজ করতে থাকে। বাংলাদেশেও এর এর মানে অ্যাপ্লিকেবিলিটি আরো বাড়বে। আমাদের ওষুধ শিল্প যেহেতু অগ্রসরমান এবং ভালো মানে দিকে অগ্রসর হচ্ছে। আমাদের দেশে তো আগে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল তৈরি হতো না, এখন অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালে তৈরি হচ্ছে। তো এইগুলা আছে বিশ্বেও ভালো এবং বাংলাদেশেও মানে বেশ ভবিষ্যৎ ভালো হবে আর কি ড্রাগ ডেলিভারির ক্ষেত্রে বায়োডিগ্রেডেবল, বায়োকম্পাটিবল পলিমারের ব্যবহার। স্যার অনেক ধন্যবাদ। আশা করি সৈয়দ হাসিবুল ভাইয়া উনি ওনার উত্তরটা পেয়েছেন। আচ্ছা স্যার, তাসিনুর রায়ান এখন তাহলে কন্টিনিউ করুক, ওর আরো কিছু প্রশ্ন আছে। ধন্যবাদ স্যার। এতক্ষণ ধরে আপনার আমি মনোযোগ সহকারে শুনলাম, খুবই ভালো লাগলো স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্যার আমি শেষ আরেকটি প্রশ্ন করতে চাই। স্যার আমি যেহেতু নবম শ্রেণীতে, আমি হয়তো এখানে সবচেয়ে জুনিয়র, তো স্যার আমার কাছে মোটামুটি হায়ার স্টাডিজের জন্য ভালো সময় আছে, তো স্যার আপনি কিভাবে একজন হাই স্কুল স্টুডেন্টকে প্রিপেয়ার হতে বলবেন? এখন দেশের বাইরে কিন্তু আমি দেখেছি যে গবেষণা মানে হাই স্কুল থেকেই শুরু হয়। জাপানে আমি হলো ওদের হলো যে এডুকেশন সিস্টেম হলো ক্লাস 8 পর্যন্ত এলিমেন্টারি, তারপর 9, 10, 11, 12 হলো মিড লেভেল। এই মিড লেভেলের আমি ছিলাম রিসার্চ প্রেজেন্টেশন অ্যাডভাইজার। হ্যাঁ, তো ওদের রিসার্চ প্রেজেন্টেশন অ্যাডভাইজার বলতে কত ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল করে একটা রিসার্চকে প্রেজেন্ট করা যায়। ওখানে আমি দেখছি 9, 10, 11, 12 এর ছেলেপেলেরাও কিন্তু রিসার্চ করে এবং তাদের ফ্যাসিলিটিস আছে, সেজন্য তারা করতে পারে। আমাদের ল্যাব ফ্যাসিলিটিস অত বেশি নাই। আমাদের মনে হয় যে 9, 10 এ কেমিস্ট্রির কট্টক করাইছিল আমার মনে নেই। বায়োলজির হয়তো কিছু ওই যে সালোক সংশ্লেষণ হয় এই জাতীয় প্র্যাকটিক্যাল 9, 10 আমাদের করাইছিল। তো যে সাবজেক্ট ভালো লাগবে সেটা পড়তে হবে। যদি রসায়ন সাবজেক্ট ভালো লাগে, রসায়নের সাথে শুধু রসায়ন পড়লেই হবে না, রসায়নের সাথে ফিজিক্সও যুক্ত আছে, ম্যাথও যুক্ত আছে। এখন তুমি যেহেতু ক্লাস 9 এর স্টুডেন্ট, যারা মানে এসএসসির আগ পর্যন্ত ডিস্টিংগুইশ না করে সব সাবজেক্ট গুলাতেই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটেই তো মেন, বায়োলজি এক ধরনের মানে অন্যদিকের একটা লাইন। তো এই সাবজেক্ট গুলো সবগুলাই মনোযোগ দিয়ে পড়তে হবে, বোঝার চেষ্টা করতে হবে। পরে এসে যত উপরের দিকে উঠবা তত তুমি একটা স্পেসিফিক রাস্তায় যাবা। ইন্টারমিডিয়েটে এসেও ওই একই কথা বলবো যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টে সাবজেক্টেই সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে আর বেসিক বোঝার চেষ্টা করতে হবে। আমি দেখছি যে খুবই ভালো রেজাল্ট করেছে, কিন্তু বেসিকে প্রশ্ন করলে সেই সব ছেলেপিলে পারে না। আমাদের মানে নতুন প্রজন্মের পড়াশোনার ধরনও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদেরকে পড়াশোনার টেবিলে নিয়ে আসাও টাফ, তাদেরকে অন্যভাবে মানে বোঝাতে হয়। তো সবকিছুই মানে এক্সেস না করাই ভালো, যে পড়তে পড়তে পাগল না হওয়া যেমন ভালো, পড়াশোনা না করতে করতে বাইরের সাথে মিশে না যাওয়া ভালো। তোমাদের প্রতি পরামর্শ থাকবে যে বেসিক বুঝে সুন্দর করে পড়াশোনা করে আর একটু বড় হও। আর রিসার্চের বিষয়টা আমাদের দেশে প্র্যাকটিক্যাল করায় 9, 10 এবং 11, 12 প্র্যাকটিক্যাল হয়।
এই প্র্যাকটিক্যালের বেস গুলা বুঝে রাখো। আমাদের রিসার্চ তো করতে হয় প্র্যাকটিক্যাল দিয়েই, হ্যাঁ, নতুন কিছু করতে হয় প্র্যাকটিক্যালের সেই এক্সপিরিয়েন্সে তো কাজে লাগে। আর নিজের স্বপ্নটাকে বড় করতে হবে, হ্যাঁ, মানে সবাই মানে স্বপ্ন কিন্তু চেঞ্জ হয়। আমি বললাম যে আমি কিন্তু ছোটবেলায় হতে চাইছিলাম জিডি পাইলট। আমার খুব স্বপ্ন ছিল যে জিডি পাইলট হবো, যুদ্ধ বিমান চালাবো। তো সে চেঞ্জ হয়, তোমাদেরও চেঞ্জ হবে। বৈশ্বিক মানে বিষয়গুলো সারা বিশ্বের দিকে তাকিয়েই তোমার অ্যাবিলিটি, তোমার ইচ্ছা এবং বিশ্বের চাহিদার সাথে সম্পর্কিত পড়াশোনা করাটাই বেটার। তিনটা জিনিস বলেছি কিন্তু, একটা হলো যে তোমার ইচ্ছা, তোমার কোনটা ভালো লাগে। আমার ম্যাথ মোটেও ভালো লাগে না, তুমি তো ম্যাথ করে ভালো করবে না। তোমার কেমিস্ট্রি পড়তে ইচ্ছা হয় না, ঠিক আছে, কিন্তু চেঞ্জ হতে পারে একসময়। এক কেমিস্ট্রি পড়তে ভালো লাগে না, পরে ভাবতে ভালো লাগতে পারে। সবকিছু মিলায়ে পড়াশোনার দিকেই বেশি সময় দিয়ে এই এই বেসিক গুলা বুঝে উপরের দিকে আসতে হবে আস্তে আস্তে। স্যার, আপনার কাছ থেকে শেষ কথা হিসেবে আপনি যদি আমাদের তরুণ প্রজন্ম, বিশেষ করে যারা গবেষণায় আসতে চায়, তাদের উদ্দেশ্যে একটি শেষ বার্তা বা অনুপ্রেরণামূলক কথা বলেন, আমরা কৃতজ্ঞ থাকবো। যারা গবেষণায় আসতে চায় তাদের প্রতি আমার রিকোয়েস্ট হলো যে গবেষণা শুরুর আগে কিছুটা শিখতে হয় যে কিভাবে রিসার্চ আর্টিকেল পড়ে সেখান থেকে আমরা মানে রিসার্চ মেথোডোলজি বুঝতে পারি, আমরা নতুন রিসার্চ তৈরি করতে, নতুন কিসের পরে রিসার্চ করবো সেটা বের করতে পারি, হ্যাঁ, প্ল্যানিং করতে পারি। তো পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে এগুলো বোঝার চেষ্টা করতে হবে। না বুঝলে সিনিয়রদের কাছ থেকে বা টিচারদের কাছ থেকে বোঝার চেষ্টা করতে হবে। আর এক্সকিউজ ডাজেন্ট ওয়ার্ক। আমাদের ছাত্ররা সবসময় এক্সকিউজ দিতেই থাকে। এক্সকিউজ কোনো কাজ করে না। কাজ করতে হবে তোমাকেই। স্যার আমি এই জন্য পড়তে পারি নাই, স্যার আমি এই জন্য এটা বুঝি নাই। কিন্তু ফাইনালি তোমাকেই বুঝতে হবে, তোমাকেই রিসার্চ প্ল্যান তৈরি করতে হবে। ভালো স্কলারশিপ পাইতে হলে তোমাকেই রিসার্চের কাজ করতে হবে, তোমাকেই একটা আর্টিকেলের কন্ট্রিবিউটর হতে হলে যে অনেকগুলা ধাপ আছে না, কনসেপ্ট কে দিচ্ছে, ফান্ডিং কে করতেছে, প্র্যাকটিক্যাল কাজটা কি করতেছে, ডাটা অ্যানালাইসিস কে করতেছে, তারপরে লাস্টে এটা লিখতেছে কে, রিভিউ করতেছে কে। সবগুলা সেকশনই ভালো করার চেষ্টা করতে হবে। রিসার্চ কঠিন না, রেজাল্টও গুরুত্বপূর্ণ না, রিসার্চ বোঝাটাই গুরুত্বপূর্ণ, সময় দেওয়াটাই গুরুত্বপূর্ণ। রিসার্চের পিছনে যদি, আর তোমাকে বললাম যে যেটা ভালোবাসে সেটা সে অনায়াসেই করতে পারে। কেউ যদি রিসার্চকে ভালোবেসে থাকে, রিসার্চের পিছনে একটু সময় দেয়, সে ভালো রিসার্চার হবে। তার রেজাল্ট খারাপ হোক আর ভালো হোক, ক্লাসের সিজিপিএ রিসার্চের সাথে সম্পর্কযুক্ত না। আমার অনেক প্রমাণ আছে। আমার কিছু স্টুডেন্টকে আমরা এখানে থিসিস করারই সুযোগ দিতে পারি না, কিন্তু রিসার্চের প্রতি আগ্রহের কারণে তারা এখন বাইরে পিএইচডি শেষ করে ভালো করতেছে, পোস্ট ডক করতেছে। এরকম স্টুডেন্ট আছে। সবার প্রতি, আমার ছাত্রদের প্রতি এবং যারা জুনিয়র ক্লাস 9-10 পড়াশোনা করতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নেই। হ্যাঁ, আমরা পড়াশোনা সময় আমি যে কাজে বেশি দিব সেই কাজে আমি সফল হব। আমি রিসার্চের পিছনে সময় দাও, তুমি রিসার্চে সফল হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আমরা খুবই কৃতজ্ঞ। তো স্যার, বিজ্ঞানী অর্গ সবসময় চেষ্টা করে এসেছে বাংলাদেশের বিজ্ঞান মনস্ক প্রজন্মের সামনে বাস্তব, মানবিক এবং অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরতে। আজকের এই পর্বেও সেই ধারাবাহিকতারই একটি অংশ। স্যার, আমরা আপনার আগামীর জন্য শুভকামনা জানাই। আশা করি আপনার কাজ ভবিষ্যতে বাংলাদেশের বিজ্ঞান চর্চাকে আরো সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের অবস্থানকে আরো শক্তিশালী করবে। স্যার, শেষে আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মূল্যবান সময় এবং জ্ঞান আমাদের সাথে শেয়ার করার জন্য। কোনো অনাকাঙ্ক্ষিত ভুল হলে স্যার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই শেষ করছি বিজ্ঞানী.org পক্ষ থেকে এই বিশেষ সাক্ষাৎকার পর্ব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। যারা যারা যুক্ত হয়েছিল সবাইকে ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ স্যার।